উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিম উদ্দিন আহমেদ জসি। আবারও আপনাকে বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা ঘরোয়া লিগের ফুটবল নিয়ে কথা বলছিলাম এবং সেই প্রসঙ্গক্রমে এসেছে আর কি যে বয়সভিত্তিক ফুটবল এবং বয়সভিত্তিক ফুটবলের কথা বললে রিসেন্ট বাংলাদেশের যে সাফল্য অনূর্ধ্ব-20 দলের হয়ে সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের মুকুট পড়া এবং সেই জায়গাটাতেও আমাদের প্রবাসী ফুটবলারদের উপর অনেক বেশি নির্ভর করতে হয়েছে। রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের পারফরমেন্স আমরা দেখেছি। আমাদের তুলনামূলকভাবে জাতীয় দলের চাইতে আমাদের অনূর্ধ্ব যেই 20 দল সেখানে দেশের ফুটবলাররাও বেশ ভালো পারফর্ম করেছেন, কিন্তু এই ফুটবলাররাই যখন জাতীয় দলে আসেন তখন তাদের কাছ থেকে সেই প্রপার পারফরমেন্সটা পাওয়া যায় না। আমাদের বয়সভিত্তিক দলগুলো, ক্রিকেটের কথা বলি, ফুটবলের কথা বলি, তুলনামূলক অনেক বেটার পারফরমেন্স উপহার দেয়। এবারে যে সাব চ্যাম্পিয়ন হলো, এরপরে বাফুফে গতকাল তাদের ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছে, সেখানে বেশ কিছু কথা বলেছে। তার মধ্যে এটাও একটা যে সাব ছাড়িয়ে আমাদের এখন এশিয়ায় চোখ দেয়া দরকার এবং সেই লক্ষ্যেই তারা পরিকল্পনা সাজাচ্ছে। তৃণমূল থেকে প্লেয়ার তুলে নিয়ে আসার প্রক্রিয়াগুলো তারা শুরু করবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। এই যে প্রতিশ্রুতির খেলা এবং এশিয়ায় চোখ, এইটাতে আসলে কতটা সাবধানী হওয়া দরকার বাফুফের? প্রথমত আমি এই সফলতার জন্য নিজেকেই আমি গর্বিত মনে করি যে না, আমি ফুটবল অঙ্গনের একজন লোক ছিলাম। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ দেবো, যারা সফলতা অর্জন করার পিছনে কাজ করছেন এবং যারা খেলোয়াড়রা এই সফলতা এনেছেন তাদেরকেও আমার অভিনন্দন। আর এই পাওয়াটা অনেক বড় পাওয়া যে এই ইন্ডিয়ার মতন একটা দলের সঙ্গে আমরা জিতছি, এটা বিরাট পাওয়া। কিন্তু যেতে হবে, যে সমস্যাটার কথা আসতে হবে যে আমরা কাদের নিয়ে খেলছি। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা ওভারসিজ প্লেয়ার কালেকশন করে এবং নিজেদের খেলোয়াড় দিয়ে খেলছি। এজ গ্রুপে কিছুটা মানে ডিফারেন্স কম হয় সবসময়। এজ গ্রুপে আমাদের ছেলেরা কম বেশি ভালোই করেই আসছে, বিগত দিনও তাই দেখা গেছে। কিন্তু এই এজ গ্রুপ লেভেল থেকে যখন আবার হায়েস্ট লেভেলে যাওয়া তখন আবার ফুটবলারদের কাছ থেকে ডিমান্ডটা আরও ডিফারেন্স লেভেলে চলে যায়। তা সেটা আলোচনা যাব না। এজ গ্রুপের সফলতা সাপের বাইরে গিয়ে পেতে গেলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য অনেক মানে কঠিন একটা চ্যালেঞ্জ হবে আর কি। ওখানে আরও মানে শক্তিশালী প্রতিপক্ষ আসবে। চ্যালেঞ্জের কথা যখন আমরা বলছি তখন আরও একটা বিষয় একটু নজরে আসতেই হয় বা নিয়ে আসতেই হয়, সেটা হচ্ছে যে আমরা যখন সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফি জেতার পরে যখন আমরা ম্যাচ পরবর্তী যেই প্রেজেন্টেশন হয় সেখানে যে বিষয়গুলো দেখলাম যে টুর্নামেন্টের সেরা গোল স্কোরার, টুর্নামেন্টের সেরা প্লেয়ার কেউ কিন্তু আসলে বাংলাদেশ থেকে হয়নি। সেরা খেলোয়াড় হয়েছেন ইন্ডিয়া থেকে, সেরা গোল স্কোরার হয়েছেন মালদ্বীপ এবং ইন্ডিয়ার দুজন প্লেয়ার, 3টা করে তারা গোল করেছেন। তো এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ পিছিয়ে এবং গোল করার সংখ্যাটা যখন হয় সেই সংখ্যায় সবসময় তলানির দিকেই থাকে বাংলাদেশ। তো এশিয়ার দিকে যদি চোখ দিতে হয় তাহলে তো আপনার কি মনে হয় না যে আমাদের গোল স্কোরারের সংখ্যা বাড়ানো দরকার? পারফেক্ট গোল স্কোরার বা পারফেক্ট নাম্বার 9 খুঁজে বের করা দরকার, যিনি কিনা আমাদেরকে সেই গোলটা প্রডিউস করতে পারবেন। এখন শুধুই খালি স্ট্রাইকারের উপর নির্ভর করে ফুটবল খেলা হয় না। এখন যারা উইংয়ে খেলেন, মিডফিল্ডে খেলেন, তারাও গোল করেন। ডিফেন্ডার গিয়েও গোল করেন। সেট পেলে তো ডিফেন্ডারে অনেক সময় গোল করে আসেন। তো সেটা কথা না, কথা হচ্ছে যে আমার গোল করার দক্ষতা বাড়াতে হবে। এই দক্ষতা বাড়াতে গেলে কী করতে হবে আমাকে? ওই জায়গাটায় আসতে হবে। আমি দক্ষতা বাড়াবো বললে তো আর বাড়ানো যাবে না। দক্ষতা বাড়ানোর জন্য আমার কিছু নিয়মকানুন আছে। যে আপনার ধরেন বিদেশে আপনার এই যে স্ট্রাইকারদের জন্য এক ধরনের কোচ থাকে, উইং প্লেয়ারের জন্য কোচ থাকে, মিডফিল্ডারের জন্য আলাদা কোচ থাকে, ডিফেন্ডারদের জন্য আলাদা কোচ থাকে, গোলকিপারের জন্য কোচ থাকে। এই টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন মানে পার্টির যারা দক্ষতা বেশি তাদেরকে নিয়েই কোচিং করানো হয়। তারপর তো একটা মানে ধরেন একটা গাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন পার্টসের উপরে কাজ করতে হয় না? ফুটবল টিম গঠন করতে গেলে বিভিন্ন কম্পোনেন্টের উপরে কিন্তু আপনার অনেক কাজ আছে। তা আমি তো প্রথমে বলে আসছি যে আমাদের ফুটবলটা খেলা হচ্ছে এখান থেকে ওখান থেকে নিয়ে একটা মানে খিচুড়ি বানায় কোনো মতে আমরা চালিয়ে যাচ্ছি এই 54-55 বছরে। এটা দিয়ে আপনি কখনোই ব্যাপক আকারে কোনো সফলতা পাবেন না। আপনাকে যদি একটা 10তলা বিল্ডিং তৈরি করতে গেলে যখন ফাউন্ডেশনটা আগে ভালো করে দিতে হবে। আমাদের ফুটবলে যেতে হবে গোড়াতে, লং টার্ম প্রসেসে যেতে হবে। শর্ট টার্মে চিন্তা করলে এটা বোকামি হবে। এখনও যদি আমাদের যে ক্রীড়ামন্ত্রী আসছে জনাব আমিনুল ইসলাম, আমাদের ছোট ভাই, দেখা যাক ও যদি উদ্যোগ নেয়, ফেডারেশন যদি উদ্যোগ নেয়, এবং সবচেয়ে বড় কথা আমাদের মাঠেরও সমস্যা আছে। যে ধরনের মাঠে খেলা দরকার সেই ধরনের মাঠই তো আমরা পাই না। আমাদের সারফেস গ্রাউন্ড খুবই বাজে। বাংলাদেশে 8 মাস হয় বর্ষা আর 4 মাস শুকনো থাকে। আমি তো মনে করি এখানে ভালো ভালো কিছু টার্ফের মাঠও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকা উচিত, যাতে বর্ষাকালে টার্ফের মাঠেও রেগুলার প্র্যাকটিস করতে পারে।
বা ইনডোর মাঠও থাকা উচিত। লজিস্টিক সাপোর্টের এক নম্বর সমস্যা হচ্ছে আমাদের মাঠ নাই। তারপরে ধরেন গ্রুম আপ করতে গেলে ওখানে হায়েস্ট পর্যায়ের নলেজেবল কোচ দরকার, যে কীভাবে টেকনিক্যাল ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টটা করতে হবে বাচ্চাদের। ওর পরে তো আসবে ফিজিক্যালের ব্যাপার পরে আসে, কিন্তু এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাই তো আমাদের কাজ ঠিক মতন হচ্ছে না। না, সেই জায়গায় তো আমাদের মানে আপনি যেটা বলছেন যে আমাদের বয়সভিত্তিক পর্যায়ে আসলে অনেক ভালো মানের কোচ দরকার, সেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিমেই নিতেই হিমশিম খাচ্ছে। আর বয়সভিত্তিক পর্যায়ে আমাদের দেশের ফুটবলার বা ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাই কোচরাই আসলে তাদেরকে ট্রেনিং করাচ্ছেন। সেই জায়গায় আপনাদের দিক থেকে কি ফুটবল মানে বাফুফেকে সেরকম কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা যে এইখানে কোন জায়গায় কি ধরনের পরিবর্তনগুলো আসা আসলে জরুরি? পরামর্শ তো দেওয়ার লোকজন অনেক আছে, অনেকে দিচ্ছেন পরামর্শ, কিন্তু পরামর্শটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার বা সামর্থ্য দরকার সেটাই আমাদের তো নাই। আমাদের সামর্থ্যই নাই, সোজা কথা একদম। মানে আমরা অত্যন্ত মানে গরিব দেশে আর কি। আমার গরিব দেশ হিসেবে আমাদের যে ধরনের প্রোগ্রাম নিয়ে সামনে যাওয়া উচিত সেই ধরনের প্রোগ্রাম আমরা নিতে পারছি না। আমাদের ওই ধরনের উদ্যোগ নিয়ে, ওই ধরনের দূরদর্শিতা নিয়ে, লক্ষ্য নিয়ে কার্যক্রম যে চালাবে সেইটা এখনও পর্যন্ত আমি মনে করি না স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত কোনো ফেডারেশন ওইভাবে করছে। আমরা কি তৃণমূল পর্যায় থেকে আসলে সেরা ফুটবলারদের তুলে আনতে পারছি কিনা, সেই ফরম্যাটটা কি আমরা এখনো আপনি তৃণমূল তুলছেন, কোথার থেকে তুলছেন, কি পর্যায়ের ফুটবল তুলছেন? তৃণমূলের আপনি টুর্নামেন্ট থেকে তুলছেন বলছেন, আমাকে আপনি নিজেই বলেন যে আপনি তো ক্রীড়া সাংবাদিক, রেগুলার টাচে থাকেন, আমি তো সবসময় টাচেও থাকি না। এখন কোন ডিস্ট্রিক্টের কোন প্লেয়ার কী হচ্ছে না হচ্ছে, আপনি তৃণমূলের যে প্লেয়ারটা আনছেন সেটাকে কোথা থেকে আনছেন? আপনি কোন এজের, কত বছর বয়সে আনছেন? সেটা তো আসলে খুব বেশি কম বয়সে নিয়ে আসার সুযোগ নেই। যখন তারা হয়তো কোনো ক্লাব খেলছেন সেই ক্লাব থেকেই তাদেরকে পিক করা হচ্ছে। তো এই গোড়াতেই গলদ। আমি তো বলছি যে আপনাদের মডেল তো দিয়ে দিচ্ছে উন্নত ফিফার মাধ্যমে হোক, এফসির মাধ্যমে হোক, ফুটবল ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম থাকে, আর কম্পিটিশনের জন্য আরেকটা প্রোগ্রাম থাকে। প্রফেশনাল টিম কি খেলবে, এজ গ্রুপ টিম কি খেলবে, আর ফুটবলের পাইপলাইনে প্লেয়ার কীভাবে আসবে, এর জন্য একটা সিস্টেম আছে। এই প্রক্রিয়ার মধ্যে যতদিন আপনি না আসবেন ততদিন আপনি কেউ কিছুই করতে পারবে না। এই প্রক্রিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশন কখনো আসেনি, অতীতেও আসে নাই, বর্তমানে যারা আছে তারাও ওই প্রক্রিয়ার মধ্যে আনতে পারেনি। এর প্রধান সমস্যা হচ্ছে আমাদের আর্থিক সমস্যা। আমাদের আর্থিক সমস্যার কারণেই পরিকল্পনা নিলেও বাস্তবায়ন করার সামর্থ্য নেই। তবুও ক্ষুদ্র উদ্যোগে করলে কিছুটা হবে। যেমন মেয়েদের 12 মাস ওই বিএফএ রেখে, বাঞ্চ অফ প্লেয়ার রেখে 12 মাস কাজ করে খাওয়া দাওয়া দিয়ে মানে লালন পালন করে তো একটা রেজাল্ট এই সাব পর্যায়ে পাওয়া যায়। সাপের বাইরে গেলে তার আপনি পাচ্ছেন না। তো জাতীয় পর্যায়ে ওখান থেকে আনতে হবে, একদম তৃণমূল পর্যায় থেকে আপনাকে এজ গ্রুপ থেকে কী ধরনের প্রোগ্রাম করে কী ধরনের ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, এগুলোর প্রসেস সব কিছু আছে, গাইডলাইন আছে। কিন্তু গাইডলাইন বাস্তবায়ন বললাম তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনোদিন কোনো ফুটবল ফেডারেশন করে নাই। তবে তারপরে ওই যে আশায় বাঁচে চাষা, আমরা এই ধরনের কথা আমরা মাঝে মধ্যে হোপ ফর দ্য বেস্ট আমরা আশা করবো। আমরা তো বললাম বাংলাদেশ, আমি নিজে তো আমি কোনোদিন মাঠে আমার বয়ফ্রেন্ডে ফুটবলটা দেখতে নেই, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যে খেলাটা হয়েছিল ওটা দেখতে গেছিলাম। তো ওদের দেখলাম যে আমার ওয়াইফও দেখলাম যে ওখানে লাভ দিয়ে উঠছেন। যে এই যে দেশের প্রতি তো সবার ভালোবাসা আছে, আর আমি একজন যে ফুটবল, তো আমার তো আরও দেশের সফলতা সবসময় আমি চাই। আই লাভ মাই কান্ট্রি, আমি বাংলাদেশকে ভালোবাসি। নিশ্চয়ই বাফুফের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা তাদের প্রক্রিয়ার গলতগুলো খুঁজে বের করে সেখান থেকে সমাধান খুঁজে বের করবেন এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উঠে আসবেন। আপনার কাছে আবারও আসবো। আপনারা রয়েছেন এখন মাঠের আয়োজনে, কথা বলছিলাম ফুটবলের বিভিন্ন বিষয় আশয় নিয়ে, এবং সেখানে তৃণমূল, মোহামেডানের ফুটবল কিংবা আলফাজ আহমেদ, অনেক কিছু নিয়ে কথা হলো। এবার জাতীয় দলের প্রসঙ্গে ফিরতে চাই, আর এই প্রসঙ্গে কথা বলার জন্য ডেফিনেটলি এখন আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। বিভিন্ন প্রসঙ্গেরই একেবারে খুঁটিনাটি যেই সমস্যাগুলো, বেসিক যেই সমস্যা, সেগুলো আপনি নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবেই কথা বলেছেন। তবে দিন শেষে আসলে ঘুরে ফিরে জাতীয় দলের কথাটা আসে, এবং জাতীয় দলের বর্তমান যে সাম্প্রতিক পারফরমেন্স, সাম্প্রতিক যেই দলটা, যেভাবে দলটা গঠন করা হয়েছে প্রবাসী ফুটবলার এবং দেশি ফুটবলের মিশেলে, সেই জায়গায় ক্যাবরেরাকে নিয়ে শুরু থেকেই কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে আমি যদি এই যে আমাদের যে কোয়ালিফাইয়ের বাছাই, সেখান থেকে যদি শুরু করি, ভারতের ম্যাচ থেকে আমজাদ চৌধুরী যখন আসলেন তারপর থেকে দলের মধ্যে প্লেয়ারদের কোয়ালিটি বেড়েছে, পারফরমেন্স আসছে না।
এটাকে আপনি কিভাবে বলবেন? ক্যাবরেরার কি মানে এখনই আমরা শুনেছি যে বাফুফেও তার অপশন খোঁজা শুরু করেছে। কি ধরনের কোচ আসলে বাংলাদেশের এই দলটার জন্য পারফেক্ট হবে? দেখেন, আমার কথা হচ্ছে যে বেটার নলেজেবল কোচ যাদের প্রিভিয়াস সাকসেস আছে, কোন ধরনের দল নিয়ে তারা হ্যান্ডেল করছে, এটা ব্যাকগ্রাউন্ডের অবশ্যই একটা গুরুত্ব আছে। তো কাব্যেরা বাংলাদেশের ফুটবল তৃণমূল থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যায়ে ম্যাক্সিমাম দলের খেলা দেখে তার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। সেদিক দিয়ে মানে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে তার একটা ভালো ধারণা আছে। তারপরে ফুটবলের ভাষা সারা পৃথিবীতে একই রকমের। ক্যাবরেরার জায়গায় যদি অন্য কেউ আসে, তাকে অবশ্যই ক্যাবরেরার চাইতে বেশি নলেজেবল হতে হবে এবং তার দূরদৃষ্টি থাকতে হবে যে এই যে আমি যে দলটাকে নিয়ে ট্রেনিং করাতে আসবো, বাংলাদেশ তার ফুটবলের মানটা কোথায় অবস্থান করছে, আমি কতটুক নিতে পারবো, সেই ধরনের তার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে। আমি এসেই কোচিং করলে তার একটা ওভারনাইট চেঞ্জ আসবে না, এটার জন্য তাকে একটা সময় দিতে হবে। ক্যাপ্টেনরা বাংলাদেশ ফুটবল নিয়ে অনেকদিন কাজ করছেন, সে অনেক পরিবর্তন আনছেন, অবশ্যই পরিবর্তন আনছে, কিন্তু পরিবর্তনের সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে গতিতে সামনে যাচ্ছি, আমার সাথে যারা তারা কি সেমভাবে আগাচ্ছে না আরও দ্রুত গতিতে আগাচ্ছে। এই মানুষটা বাংলাদেশের, আপনি বলছিলেন যে ফুটবলে অনেক পরিবর্তন এনেছেন, পাশাপাশি তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে যে টেকনিক্যালি তিনি আসলে কতটা সলিড, প্রতিপক্ষকে নিয়ে কতটা ভাবছেন, নিজের দলের শক্তিমত্তা তিনি আসলে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছেন, সেটা নিয়েও বিস্তর সমালোচনা আছে। সেটাকে আপনি কিভাবে দেখেন যে সমালোচনা? একটা কোচের সবসময় সব ধরনের পরিপূর্ণতা হয় না। আর ফুটবল গেমটা এমন, গোল করে আমি জিতলাম খারাপ ম্যাচ খেলে, তখন কোনো সমালোচনা নাই। আমি 90 মিনিটস ভালো ম্যাচ খেলেও হঠাৎ করে একটা গোলকে হেরে গেলে তখন কিন্তু অনেক সমালোচনা আসে। সমস্যাটা এই জায়গাটায়। কিন্তু আমাকে যদি ওই মানে দেখতে হবে যে আমি কাদের নিয়ে কাজ করছি, কোথা থেকে কোথায় গেলাম, এই ইমপ্রুভমেন্টটা আমাকে দেখতে হবে। ক্যাবরেরা নিয়ে আমরা কি ইমপ্রুভ করতে পারছি কি না, আমাদের ন্যাশনাল টিমের আগে কী ধরনের খেলা ছিল, ওই ভিডিওগুলো দেখে তারপর ওর সঙ্গে কম্পেয়ার করে যদি দেখা হয়, তাহলে বিচার করতে হবে ওইভাবে। তা আমি তো আপনাকে আগেই বলে গেলাম যে দেখেন, আমাদের ওই ওভারসিজ প্লেয়ার দিয়ে পারফরমেন্স করতে হচ্ছে, লোকাল প্লেয়ারদের সাপোর্টটা তো ওইভাবে ন্যাশনাল টিমে পাচ্ছে না। যেটুকু পাচ্ছে সেটা আমি দেখছি যে আমাদের প্লেয়াররা তো 90 মিনিটস খেলার মতন ফিজিক্যাল অ্যাবিলিটি মানে বেশিরভাগ প্লেয়ারই নাই ইন্টারন্যাশনাল লেভেলে যখন যাওয়া হচ্ছে। এই জায়গাটা তো আমাদের সমস্যা রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ কাজী জসিমউদ্দিন আহমেদ জসি ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের ফুটবল ঐতিহ্যগতভাবেই ফুটবল আমাদের অন্যতম জনপ্রিয় খেলা, তবে সেই ফুটবল শুধু ঐতিহ্যের জন্যই যে বাংলাদেশ খেলবে সেটা আসলে এখনকার যুগে সেই সময় এসে প্রত্যাশিত নয়। সেটাই বলছিলেন কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। সেইখান থেকে আমাদের সামনের পরিকল্পনাটা গ্রহণ করার সময় এসেছে এবং সেই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে।